এবং আমি এটাও মনে করি আগামীতে আওয়ামী লীগ আসবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে উপরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, হ্যান করো, ত্যান করো। ভাই আমি বলি আপনাকে, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, কোনো দলকে না। এই জামাতকে নিষিদ্ধ করছে, আমি এটার পক্ষে না। আওয়ামী লীগ যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, আমি ওটার পক্ষে না। আপনি কেন নিষিদ্ধ করবেন? একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে, তাদের আদর্শ যদি ভালো না হয়, যদি জনগণ পছন্দ না করে, জনগণ ওই দলকে গ্রহণ করবে না। ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো। তো আপনি জোর করে করবেন নিষিদ্ধ? এটা করতে পারেন না, করা উচিত না। তো ওরকম ভাবে অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে। জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন? বরং জামাত আরো পাওয়ারফুল হয়েছে, ঠিক না? তো এখন আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায়, আমি তাদেরকে এখানে একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আওয়ামী লীগ, আমি একটা উদাহরণ মাঝে মাঝে বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন। আওয়ামী লীগ বট গাছ, এটা তুলতে হলে অনেক সময় লাগবে। আওয়ামী লীগ 3 পুরুষের রাজনৈতিক দল রে ভাই। দাদা রাজনৈতিক, দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই, সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে। এটা হলো আওয়ামী লীগ। কাজে এই দলকে আপনি টান দিয়ে উপরে ফেলাই দিবেন, এটা হয় না। আপনি জামাত কিন্তু ফেলাইতে পারেন নাই, জামাত থেকে ছোট দল। গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে রাজনৈতিক দলগুলোর হাতেই আসলে এখন আগামীতে এরা এদের রাজনীতিকে কিভাবে সাজাবে, সেই সংস্কার আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে কিনা, কিংবা আসলে নির্বাচনের পথে যে আমাদের হাঁটতে হবে, সেই যৌক্তিক সময় বলতে আসলে আমরা কি বুঝতে পারছি, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদেরকে একটু সঠিক রূপরেখা দিতে পেরেছে কিনা, এই প্রশ্নের উত্তর নিব। তবে যৌক্তিক সময়, দেখেন যৌক্তিক সময়টা তো ডিপেন্ড করবে কার উপর। আপনাকে যদি আমি বলি, আপনি বলুন তো যৌক্তিক সময় কতদিন অথবা কত বছর, আপনি যে ফিগারটা বলবেন ওটা আমার সঙ্গে নাও মিলতে পারে। কারণ আমার এক ধরনের ফিগার, আপনার এক ধরনের বক্তব্য, আরেকজনের আরেক ধরনের চাহিদা। পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন, তারা এক ধরনের যৌক্তিক সময় বলবে। আবার আপনি ছাত্রদের জিজ্ঞেস করেন, তারা অনেক দিন লম্বা একটা সময় বলবে, কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে তাদের দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা, দল গঠন করতে পারে কিনা, নানা রকম প্ল্যান প্রোগ্রাম আছে। কিন্তু আমার কাছে যেটা খুব বিস্ময়কর লাগছে, কেউই বলে না যে যৌক্তিক সময়টা কতদিন হবে, কেউ বলে না। কেন বলে না? আমি এটা যদি আমি বলি আপনাকে, আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল। তারা বলতে পারতো আমরা যে প্ল্যান করেছি, আমাদের মনে হয় এটা করতে 2 বছর লাগবে। তারা বলেছেন যে জনগণ যতদিন চাবে তারা ততদিন থাকবে। জনগণ যে কতদিন চাবে আপনি কিভাবে মাপবেন? আপনি বাটখারাটা কি? আপনি বলবেন হ্যাঁ আমি তন্নির সঙ্গে আলাপ করছি, সে বলছে 3 বছর। আপনি তো মাসুদ তোমার সঙ্গে আলাপ করেন নাই, আমি তো 1 বছর বলতে পারতাম। আমি জনগণ না? আমিও জনগণ। কাজে ওইগুলো হলো একটা ফালতু কথা, যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে। তো এখন এটা আপনি কিভাবে মাপবেন? জনগণ তাদের ভোট দিয়ে পাঠাইছে, এটা তার ইলেকশন কমিশন তো বলতো। এই আওয়াল সাহেব বলতো না, কাজী হাবিবুল আওয়াল সাহেব, উনি তো একজন সচিব ছিলেন, বিখ্যাত ব্যক্তি। ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতো হ্যাঁ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে পাঠিয়েছে। তারা তো বলতো, সত্য ছিল না। কাজে আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবে, তখন প্রশ্নটা হবে জনগণ চায় কি না চায়, এটা মাপবো কিভাবে? এইগুলো হলো কি জানেন, সময়টাকে মানে সুস্পষ্ট ভাবে না বলার একটা পায়তারা। এটা ঠিক না। ওনাদের যেটা বলা উচিত, ওনারা হিসাব করবেন ওনারা কি কি সংস্কার করতে চান। যেমন সংস্কারের জন্য ওনারা ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে, বুঝলেন? ডিসেম্বরের মধ্যে সংস্কার একটা রিপোর্ট দিল, তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন। মনে করেন হিসাব করে দেখান 2 বছর লাগবে। ওনারা বললেন যে আমরা প্রাথমিকভাবে 2 বছরের কথা চিন্তা করছি, এটা বাড়তেও পারে কমতেও পারে। আমি বলছি না 2 বছর যেদিন শেষ হবে ওই দিন আপনি যান, তা বলবো না। কিন্তু উনিদেরকে টাইম লিমিট দিবেন তো। আমি এতদিন এই কাজটা করতে চাই, আপনি করবেন না। ধরেন আপনার বাসায় যে কোনো একটা সংস্কার করবেন, আপনি আপনার রুমের একটু রিঅর্গানাইজ করবেন। আপনি একজন আর্কিটেক্টকে নিয়ে আসলেন, একজন রাজমিস্ত্রিকে নিয়ে আসলেন, তারা যখন দেখবেন, প্রথম আপনার প্রশ্নটা কি হবে? ভাই কতদিন লাগতে পারে, তোমার কত টাকা নিবা, টাকাটা জিজ্ঞেস করবেন। কত টাকা নিবা আর কতদিন লাগবে, মানে জিজ্ঞেস করবেন না?
করবেন তো। আর উনি যদি বলে আমাকে টাকা দেন, আমি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করে দেবো, তাহলে আপনি কাজ করাবেন না। কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পড়ে, সে তো 2 দিনে করে দিবে। আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পড়ে, সে তার তো অন্য কোনো কাম নাই, সে ওটাকে 1 মাস ধরে করবে। আপনার পছন্দ হবে, সে তো বলবে ভাই আমি এটা একদম পারফেকশনিস্টের মতো করতেছি, আপনার পছন্দ হবে না ভাই। তাই যৌক্তিক সময়টা ম্যান টু ম্যান ভ্যারি করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে। কথাটা হলো সবার জন্য যৌক্তিক জন্য ওনারা উচিত ছিল, আমি মনে করি এখনো সময় আছে, আমি মনে করি ওনাদের একটা রোড ম্যাপ দেওয়া উচিত, যে আমি আশা করছি একদিনের মধ্যে হবে, তার আগেও হতে পারে পরেও হতে পারে। আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে, আমাকে আজকে একজন বলল মিনিমাম 7 বছর লাগবে। আমি বললাম ভাই আপনি তো 7 বছর সময় ওদেরকে দিচ্ছেন, আল্লাহ কি ওদেরকে 7 বছর সময় দিবে? এক একজনের বয়স হয়ে গেছে, মানে 80% কমপক্ষে 3 থেকে 4 জন, তাদেরকে আল্লাহ 8 বছর সময় দিবে? কাজে আবেগে কথা বলে লাভ নাই ভাই, আবেগ দিয়ে দেশ চলে না, লজিক্যাল হতে হবে। এবং সেই জিনিসটা ওনাদের হিসাব করে উনি বলেন যে হিসাব করতে পারবো না, হিসাব না করতে পারাটা একটা অযোগ্যতা। আপনাকে হিসাব করে বলতে হবে যে আমি আশা করছি একদিনের মধ্যে পারবো, যদি না পারি 1-2 বছর বাড়তি লাগতে পারে, 1-2 মাস বেশি লাগতে পারে, আবার আগেও হয়ে যেতে পারে। কিন্তু নির্বাচন আসলে আমাদের খুবই প্রয়োজন, যেহেতু আমরা বারবার গণতান্ত্রিক ধারায় যেতে চাইছি। নিশ্চয়ই মাসুদ কামাল, আপনি যেহেতু আছেন, আমি এই প্রশ্নটি একটু করতেই চাই, সুযোগ হাতছাড়া করতে চাই না। গণমাধ্যমের মতন একটি বড় স্তম্ভ, সেটি ছাড়া গণতান্ত্রিক ধারায় আসলে আমাদের প্রবেশ করা সম্ভব নয়। এই 1.5 মাসের বেশি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি কি মনে করছেন গণমাধ্যমগুলো আগের চাইতে আসলে খানিকটা স্বাধীনতা পাচ্ছে কিনা? আমি সাংবাদিকতা করি আজকে 36 ইয়ার্স। আমার এই 36 বছরের মধ্যে এই সময়ে গণমাধ্যমে যে স্বাধীনতা আমি দেখছি, এরকম আগে কখনোই দেখিনি। গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে, আমার অবজারভেশন, আমার পার্সোনাল অবজারভেশন। আপনাদের এখানে আসলাম, কথা বললাম, আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায়। আমি বিটিভিতে যে কথা বলছি কয়েকদিন আগে, আমার জীবনে কোনোদিন বিটিভি আমাকে ডাকে নাই, এইবার ডাকছে। এবং ওখানে যে কিন্তু আমি সব কথা যে সরকারের প্রশংসা করছি তা না, আমি সরকারের সমালোচনা করছি, যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি। ওরা বক্তা হিসেবে, আলোচক হিসেবে আমার যে অপিনিয়ন, ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে। বিটিভি একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন। এটা কি এর চেয়ে বড় অর্জন আমাদের কি হতে পারে? সরকার বিটিভির উপর কোনো হস্তক্ষেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না। এখন যারা চালাচ্ছে তারা কি করছে আমি বলতে পারবো না, কিন্তু কোনো হস্তক্ষেপ করে না। কোন একটা টেলিভিশন বলতে পারবেন না সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে এটা করো, এটা করো, এটা করো না। ডক্টর ইউনূস মতো ওনার লেভেলের লোক আমাদের খুব কম আসছে, উনি আসছে 1.5 মাস হয় নাই, তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে, কোন সমস্যা হচ্ছে? উনি যেটা মেনে নিচ্ছে, উনি আবার বলতেছেন আমার সমালোচনা করেন। আর আগের প্রধানমন্ত্রী কি বলতেন? গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা অর্থ কি? মানে উনি বল উচ্চারণ করেন, গঠনমূলক সমালোচনা করেন, আসলে বলেন যে তৈলমর্দন করেন। তো ইনি তো তা বলছেন না, ইনি সমালোচনা করে শুনছেন। হ্যাঁ, আমি যেটা বলছি, আমি যে সমালোচনা করছি, আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে পারে, সবাই তো শুদ্ধ হবে না। আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি, আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে, ভুল হতে পারে। উনি কিন্তু ভুলটা শুনছেন, তবু এটা দিয়ে হয়তো ওটার মধ্যে একটা সেকেন্ড থট আসবে, আরেকটা চিন্তা আসবে, আসুক। আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে, এতটা স্বাধীনতা এর আগে কখনো ভোগ করেনি। আপনি অর্জনের কথা বলছিলেন, বাঙালি হিসেবে কিংবা আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মালিকানা তো নিশ্চয়ই একজন যিনি বাংলাদেশী, যিনি নাগরিক, কিন্তু সেখানে আমাদের মালিকানা প্রকাশ করার উপায় হচ্ছে কি নির্বাচন, এবং নির্বাচনে আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে। সেই সুযোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কিনা, সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা, এখনকার বাস্তবতা, সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে? সেটা সম্ভব না, সেটা সম্ভব এখন ওনারা চাইলে কালকে দিতে পারে, বলতে পারে যে আগামী সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিলাম, এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেই নির্বাচন কিন্তু আমরা আবার চাই না। আমরা একটা অবাধ নির্বাচন চাই, যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে, কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই। কেন চাই? আমরা মনে করি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই সংস্কারগুলো কখনো করবে না, আগে করে নাই। এই জন্য যেহেতু ওনারা করবে না বলে আমরা আশঙ্কা করছি, ভাই তাহলে আপনি শুরু করে দেন, আপনি শুরু করে দিয়ে যান, তারপর ইলেকশনটা দেন, আপনাদের এই শুরু করাটা ওনারা এসে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে শেষ করুক, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। একটা জিনিস তো সত্য যে গত 15 বছর
এই দেশে আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছে এবং যেভাবে তারা দেশটাকে শাসন করেছে, শোষণ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, এই সব মিলিয়ে তাদের যতটুকু নাজুক তারা এখন অবস্থায় আছে এতটুকু হওয়ারই কথা। দেখেন আওয়ামী লীগ তো 2008 সালে, তো আমার বিবেচনা 2008-এর যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল, ওটা আমার বিবেচনায় মোটামুটি একটা ভালো নির্বাচনই ছিল। সেই নির্বাচনের মাধ্যমে তারা তো জিতে এসেছে, মানুষের ভোটে এসেছে। তো মানুষের ভোটে আসা একটা দল 2014-তে এসে কি করলো, মানে টোটালি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু দলটা ক্ষমতা এসেছিল 2008-এ। তারপরে তারা গুলোকে গণতন্ত্র থেকে একদম সরে গেল, একা একা করবে সব। এটা বেসিক্যালি গায়ের জোরে, এবং এই গায়ের জোরে তারা প্রতিবার ক্ষমতায় আসলো এবং ভাবলো যে এভাবে বোধহয় থাকা যায়। এখন থাকতে থাকতে 2041 পর্যন্ত একটা পরিকল্পনা তারা করেছিল যে 41 পর্যন্ত আমরা থাকবো। তো এভাবে তো মানুষের তো সহ্য ক্ষমতা আছে। মানুষকে আপনি নানা ধরনের অপমান করেছেন, নানা ধরনের বঞ্চনা স্বীকার করেছেন, এবং আওয়ামী লীগ কিন্তু মানতেই চাইতো না যে এদেশের জনগণ যে শেষ পর্যন্ত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এই যে চাইতো না, আমরা কি দেখলাম, দেখেন 5ই আগস্টের পর এত বড় একটা দল কাউকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। এবং তারা কেন পালালো? সবাই পালাচ্ছে, মন্ত্রীরা পালাচ্ছে। এই যে ওবায়দুল কাদের কি বড় বড় ডায়লগ, হ্যান করবে, ত্যান করবে, অমুককে নিয়ে, বিএনপি নিয়ে বলে যে বিএনপি কিছু করতে পারে না, আন্দোলন করতে পারে না, কেউ পারে না, একবার তারাই। দেশের সব জনগণ তাদের সঙ্গে আছে। কোথায় উনি কোথায়? এখন এই লোক যদি থাকেও, যদি তাদেরকে কিছু নাও বলে, সে মানুষের সামনে আসবে কোন মুখে? লজ্জা সর্বত মানুষের থাকার কথা। সে কি বলবে? একটা লোক তাদের জন্য কিন্তু মাঠে নামলো না। তাদের সারা দেশে এত দল, এত বড় দল, এরা এই 15-16 বছর লুটপাট করেছে, টাকা উপার্জন করেছে, মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। সর্বশেষ নির্বাচনে তারা এত ভোট পাইলো, এতগুলি আসন পাইলো, কই এগুলি? মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল, কেউ কিছু বলতে পারলো না। তো এগুলো তো বোঝা যায় যে তারা আসলে একটা ফাঁপা বেলুন তৈরি করে রেখেছিল। একটা ছোট্ট আলপেনের টোকা লেগে ওরা বেলুনটাই কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেছে। এখন এই দল আসবে কিভাবে? আসবে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যখন তাদেরকে প্রত্যাখ্যান করলো, তখন মানুষের সামনে বিকল্প কিছু ছিল না, যে কারণে বিকল্প হিসেবে যাকে পেয়েছে তাকেই তারা ভোট দিয়েছে। যে কাজটা 96 হয়েছে, যে কাজটা 2001-এ হয়েছে, 2008-এও হয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত এই সময় কিন্তু বিএনপি শাসনে মানুষ অতিষ্ঠ ছিল, মানুষ পছন্দ করে না বিএনপিকে। আবার তখন হাতের সামনে তো আর কেউ ছিল না আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ আসছে। আবার 2014 নির্বাচনটা যদি প্রপার ওয়েতে হতো, তখন দেখা যেত কি হয়। কিন্তু ওই সময় তো আওয়ামী লীগ বুঝছে, তারাও বুঝতে পারছিল তারা ক্ষমতায় আসতে পারবে না। জনগণ সেটা বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, জনগণ বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা আপনি করেছে। বিএনপির সময় কথা বলছিলেন, আমরা এই আন্দোলনের পর আসলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি দাবি করছি। বেশ কিছু বড় রাজনৈতিক দলকেও কিন্তু সেটি দাবি করতে দেখেছি যে তারা তাদের দীর্ঘদিনের ফসল স্বরূপ আসলে এই অভ্যুত্থান হয়েছে। আপনি কি আসলে একমত হতে পারেন কিনা? দেখেন আমাদের এখানে না এই একটা বিষয় যে আসলে কোনো একটা